বিভিন্ন ইস্যুতে রাজ্য রাজনীতি যেমন তপ্ত, তেমনি গোটা বিশ্ব এখন ফুটছে ইসরায়েল ইরানের যুদ্ধ ঘিরে। উত্তাপ আরও বাড়িয়েছে এই লড়াইয়ে আমেরিকার এন্ট্রি। ইতিমধ্যে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে আমেরিকা। তবে আমেরিকার সেই অপারেশন মিডনাইট হ্যামারের পরেও নতি স্বীকার করছে না ইরান, বরং তারপরও ইরান থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে গেছে ইসরায়েলের দিকে। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ একাধিক শহরে আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইরানকে 2 সপ্তাহ সময় দিয়েও 72 ঘন্টার মধ্যে শনিবার রাতে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। 7টা স্টেলথ B-2 বম্বার্স সহ 125টি বেশি এয়ারক্রাফট, প্রায় 14,000 কেজি ওজনের 1 ডজনের বেশি GBU-57 বা বাংকার বাস্টার ব্যবহার করে 2 ডজনের বেশি টোমাহক ক্রুজ মিসাইল নিয়ে সব মিলিয়ে 25 মিনিটের অপারেশন। তার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে শিক্ষা দিতে পাল্টা আঘাত হানে ইরান। জেরুজালেম, তেল আভিভ, হাইফা সহ ইসরায়েলের একের পর এক শহরে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা। মিনিটে মিনিটে বেজে ওঠে সাইরেন। জেরুজালেমে শোনা যায় জোরালো বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের তো একটা নির্দিষ্ট এম আছে, তার মধ্যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি বন্ধ করা, মিসাইল মানে প্রোডাকশন ক্যাপাবিলিটি বন্ধ করা, আর সম্ভব হলে রেজিম চেঞ্জ হলেও ইসরায়েলের তাতে আপত্তি নেই। আর ইরান তো এখন ইসরায়েলকে তো ওরা ছোট শয়তান বলে ডাকে, আমেরিকাকে বড় শয়তান। ইরান তো কিছু করবে তো বটেই, না হলে তো তারা নিজেদেরই সার্ভাইভাল তাদের এক্সটিংক্ট হয়ে যাবে। সেইখানে আমার মনে হয় ইসরায়েলের আজকে যেমন অ্যাশডড শহরে করেছে, গতকাল হাইফাতে করেছিল, তো নর্থ সাউথ মিলিয়ে করছে। আবার ইসরায়েলও ছাড়ছে না, ইসরায়েল আজকে তাবরিজে করেছে এবং কিছু এয়ারফোর্সের প্লেন উড়িয়ে দিয়েছে। ইসরায়েল ইরানের মিলিটারি ক্যাপাবিলিটিটাকে যতটা পারে এই ডামাডোলের বাজারে ধ্বংস করে দিচ্ছে। এই মুহূর্তে আমেরিকার এই মিডল ইস্ট এরিয়াতে 19টা মতো বেস আছে। আপনি ওপর থেকে যদি দেখেন, সিরিয়া, জর্ডান, আপনার ইরাক, তারপরে আপনার এদিকে চলে আসুন সৌদি আরবিয়া, কাতার, আপনি আরও নিচে নামুন ইউএই, ওমান, পুরো এরিয়াতে আমেরিকার বেস আছে। তো এইবার 50,000 মতো সৈন্য আছে। তো তাদের যদি ইরান স্ট্রাইক করে, দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইরান মিসাইল দিয়ে করলো, আর আরেকটা হতে পারে যে যেটা আপনি বলছেন প্রক্সিস যেটা বলি আমরা, যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরানের যেটা কুডস আছে IRCGর, সেখান দিয়ে করলো তাদের দিয়ে, যেটাতে সিগনেচার প্রক্সি ওয়ার, মানে সিগনেচারটা কম আর কি, মানে ডাইরেক্ট দেওয়া যাবে না। দুটো ক্ষেত্রেই আমেরিকা আঘাত হানবে, কারণ আমেরিকা মেন্টালি প্রিপেয়ার। আজকে আমেরিকা কাতারের সবাইকে বলেছে যে বাইরে ফাইরে বেশি ঘুরবে না। আমেরিকা একটা ট্রাভেল নোটিশও জারি করেছে মিডল ইস্টের জন্য, আমেরিকান সিটিজেনদের জন্য। তো তারা মেন্টালি প্রিপেয়ার্ড একটা কিছু হতে পারে। বাট এটার শেষটা কোথায় হবে, শুরুটা তো হয়ে গেছে, শেষটা কোথায় হবে বুঝতে পারছি না। ইরান কতটা রিয়াকশন করবে, না ইরান চাইবে যে সবাই মধ্যস্থতা করে ব্যাপারটাকে এখন আপাতত একটু মুলতবি দিক। পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলও। পশ্চিম ইরান ও তেহরানে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। কেরমানশাহ শহরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF এর দাবি 30টি যুদ্ধাস্ত্র নিয়ে 20টি ফাইটার জেট আক্রমণ চালিয়েছে। কেরমানশাহ ছাড়াও হামেদান শহরেও হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি ইসরায়েলের হারমেস ড্রোনকে গুলি করে নামিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে দুদেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবু কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। উল্টে আমেরিকার হামলার পর সুর চড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। এক্স হ্যান্ডেলে তার পোস্ট, ইহুদি জাতীয়তাবাদী শক্তি বড় ভুল করে ফেলেছে, তারা বড় ধরনের অপরাধ করেছে, তাদের শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে। দেখুন, এগুলি আমরা রণবিদ্যার ভাষায় বলি ওয়ার অফ অ্যাট্রিশন। মানে এখন পরস্পরকে আঘাত করবে, করে একটা যতক্ষণ না দুপক্ষের মধ্যে এক পক্ষ ততটা দুর্বল হয়ে যাবে যে আলোচনায় বসতে রাজি হবে। তো সেই ক্ষেত্রে এই যুদ্ধটা কখন থামবে সেটা বলা মুশকিল, এবং এটা আমাদের বুঝতে হবে। যেটা ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলের পক্ষে এই ক্ষয়ক্ষতি মিটিয়ে ফেলা, শুধু যেগুলি লোক মারা গেছে তাদের তো প্রাণ আনতে পারবে না, তাদের জীবদ্দশায় ফেরাতে পারবে না। বাকি যে বাড়ি ঘর বা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে সেটা ইসরায়েল গড়ে তুলতে পারবে। কারণ ইসরায়েলের অর্থনীতি গত 5 বছরে দ্বিগুণ হয়েছে,
ওদের পার ক্যাপিটা ইনকাম $57,000 পার হেড। তো ওদের অর্থনীতি অনেক ভালো এবং আমেরিকার আশীর্বাদ ওদের আছে। কিন্তু যেই ক্ষতিটা ইরানের হচ্ছে সেইটা ইরান কি করে মেটাবে, সেটা যার জন্য ইরানের আভ্যন্তরীণও একটা বিক্ষোভের খবর আমরা পাচ্ছি। তারা বলছে যে খোমেনি রিজাইন করুন, কারণ দেশকে সে যুদ্ধ থেকে বাঁচাতে পারেনি। তো সেইটা নিয়ে একটা দেখার জিনিস। অন্যদিকে ইরানে হামলা চালিয়ে নিজের দেশে প্রতিবাদের মুখে ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বিরোধিতা করে নিউ ইয়র্কে বিক্ষোভ দেখানো হয়। আমেরিকার এন্ট্রি ইসরায়েল এবং ইরানের লড়াইকে এক অন্য মাত্রা দিয়েছে। সারা বিশ্ব জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? ইরানের পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইকের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় 5 থেকে 6টি GBU-57 বাংকার বাস্টার ব্যবহার করা হয়েছে। GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যাকে বলা হয় বাংকার বাস্টার। এটি হলো মার্কিন সমরাস্ত্র ভান্ডারের সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা। মাটির নিচে থাকা লক্ষ্যবস্তু অথবা শক্ত বাংকার ধ্বংসে ব্যবহার করা হয় এই বোমা। GBU-57 বা বাংকার বাস্টার বিস্ফোরণের আগে কংক্রিট ভেদ করে 60 মিটার অর্থাৎ প্রায় 200 ফুট গভীর গর্ত করতে সক্ষম। মাটির নিচে উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি বাংকারও ভেদ করে ঢুকে যেতে পারে। 30,000 মিটার উপর থেকে ফেলা এই বোমা কংক্রিট ফুটো করে ভিতরে ঢুকে যায়। এই বোমার বিশেষত্ব হলো এটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় না, এর মধ্যে একটি বিশেষ ফিউজ থাকে, যার জন্য মাটির গভীরে যাওয়ার পর বিস্ফোরণ হয়। B2 বোম একটা ক্যারিয়ার। এবার B2 বিমানের বিশেষত্ব হচ্ছে এই বোম ভীষণ ভারী বোম। তো এক একটা বোমের ওজন প্রায় 15,000 কিলো, তো দুটো নিয়ে যেতে পারে। প্লাস B2 বিমান, যেটাকে আমরা স্টেলথ বলি বা হুইসপারিং ডেথ বলি, তো সেইটা রাডার সিগনেচার খুব কম, ফলে শেপটা এমন আর কিছু টেকনোলজি এমন ওদের কাছে আছে যেটাতে রাডারে ধরা পড়ে না। আর এটা লং হল করতে পারে। লং হল মানে কন্টিনিউয়াস আকাশে 30 ঘন্টা 36 ঘন্টা ফ্লাইট করতে পারে। একবার মিডিয়ায় রিফুলিং করেছে, আবার ফেরত গেছে। US থেকে ইরানে এসে বম ফেলে চলে গেছে। এটা চারটিখানি কথা না। প্লেনের থেকেও বেশি যেটা হচ্ছে সেটা বম, যে সেটা এত গভীরে গিয়ে হানা দিতে পারে যেটা পৃথিবীতে আর কারো কাছে এই মুহূর্তে নেই। 2,500 কিলো মতো এক্সপ্লোসিভ আছে, আর 200 ফিট ভেতরে ঢুকে যায় কংক্রিটের। তো সেটাতে এইরকম ইসরায়েল হাত তুলে দিয়েছিল যে আমরা এই ফার্দো নিউক্লিয়ার বেসকে, রিঅ্যাক্টরকে আমরা কিছু করতে পারবো না, কারণ এরা এত ওয়েল ডাগিন বলে, এত ভেতরে আছে, তলায় আছে, সেই জন্য US এই বমটা ব্যবহার করে এখানে। আমেরিকার এই হামলায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। 30,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটরকে বইতে পারে এই বোমারু বিমান। একই সঙ্গে এই বিমান রাডার এবং এয়ার ডিফেন্সকেও ফাঁকি দিতে সিদ্ধহস্ত। প্রতিটি B2 বিমান দুটো করে বাংকার বাস্টার বয়ে নিয়ে যেতে সক্ষম। এই বিমানটা দিয়ে ওরা ইরানের যে সবচেয়ে নিরাপদ অস্ত্রের ভান্ডার, আণবিক অস্ত্রের ভান্ডার ফুর্দোতে বাংকার বাস্টিং করতে ওরা এই বিমানটাকে ব্যবহার করে। কারণ ইসরায়েল নাতাংজে করেছে, ফুর্দোতে করেছে, আবার ইসফাহানে করেছে। কিন্তু নাতাংসের যে খবর আছে সেখানে ওদের যে সুপারফিশিয়াল ক্র্যাক করেছে, ওখান থেকে রেডিয়েশন কোনো পায়নি। ফুর্দুতে যেটা ইরানের কাছে খবর বা ইরানের প্রচার বা যে কোনো গোয়েন্দাদের খবর, এটা মাটির নিচে প্রায় 300 মিটার পর্যন্ত ওদের অস্ত্র রাখা আছে। এই বিমানটা 12 কিলোমিটার উপর থেকে বোমটাকে ড্রপ করবে, এবং এই 12 কিলোমিটার ড্রপ করার পরে ওটার অ্যাকিউরেসিটা কি করে করবে, ওটা স্যাটেলাইট থেকে কানেক্টেড হয়ে স্যাটেলাইট ওকে ওই টার্গেটের পিন পয়েন্টে পৌঁছে দেবে। প্রথমে একটা বিস্ফোরণ ঘটাবে, ঘটিয়ে আবার ভিতরে চলে যাবে। এইভাবে এক একটা গোলা 200 ফিট পর্যন্ত নাকি ওরা ঢুকে বাস্ট করতে পারে। শনিবার রাতে ইসরায়েল ইরানের যুদ্ধে আচমকা এন্ট্রি নিয়েছে আমেরিকা। B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান নিয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা, যার পাল্টা হিসেবে চোখ রাঙাচ্ছে ইরানও। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে মারাত্মক তথ্য।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার সেনা ও গোয়েন্দা কর্তারা এমন আশঙ্কা করছেন যে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ইরাকে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে। এমনকি সিরিয়াতেও একই সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকার পদক্ষেপ ঠেকাতে কঠোর পরিশ্রম করছে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনগুলি। কিন্তু তারা কারা তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। এই মুহূর্তে আমেরিকার এই মিডল ইস্ট এরিয়াতে 19টা মতো বেস আছে। আপনি ওপর থেকে যদি দেখেন, সিরিয়া, জর্ডান, আপনার ইরাক, তারপরে আপনার এদিকে চলে আসুন সৌদি আরবিয়া, কাতার, আপনি আরও নিচে নামুন ইউএই, ওমান, পুরো এরিয়াতে আমেরিকার বেস আছে। তো এইবার 50,000 মতো সৈন্য আছে। তো তাদের যদি ইরান স্ট্রাইক করে, দুভাবে করতে পারে, ডাইরেক্ট ইরান মিসাইল দিয়ে করলো, আর আরেকটা হতে পারে যে যেটা আপনি বলছেন প্রক্সিস যেটা বলি আমরা, যে হিজবুল্লাহ, হামাস, হুতি বা ইরানের যেটা কুডস আছে আইআরসিজির, সেখান দিয়ে করলো তাদের দিয়ে, যেটাতে সিগনেচার প্রক্সি ওয়ার, মানে সিগনেচারটা কম আর কি, মানে ডাইরেক্ট দেওয়া যাবে না। দুটো ক্ষেত্রেই আমেরিকা আঘাত হানবে, কারণ আমেরিকা মেন্টালি প্রিপেয়ার। আজকে আমেরিকা কাতারের সবাইকে বলেছে যে বাইরে ফাইরে বেশি ঘুরবে না। আমেরিকা একটা ট্রাভেল নোটিশও জারি করেছে মিডল ইস্টের জন্য, আমেরিকান সিটিজেনদের জন্য। তো তারা মেন্টালি প্রিপেয়ার্ড একটা কিছু হতে পারে, বাট এটার শেষটা কোথায় হবে, শুরুটা তো হয়ে গেছে, শেষটা কোথায় হবে বুঝতে পারছি না। আজ ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে ইসরায়েল ও আমেরিকা, 2 দশক আগে ইরাকের বিরুদ্ধে অনেকটা সেরকমই অভিযোগ তুলে যুদ্ধে নেমেছিল আমেরিকা। সাদ্দাম হোসেনের সরকারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্রের মজুত ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। বছরের পর বছর চলে যুদ্ধ, এমনকি সাদ্দাম ক্ষমতাচ্যুত হওয়ার পরও আমেরিকার সেনারা ইরাকে থেকে গেছেন। ইরাকের আল আসাদ ও আরবিল বিমান ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় আমেরিকার সেনারা রয়েছেন, সংখ্যাটা প্রায় 2,500। অন্যদিকে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়তে সিরিয়াতেও সেনাদের রেখে দিয়েছে আমেরিকা। এবার সেই সমস্ত ঘাঁটিকেই কি নিশানা করছে ইরান? যদি সত্যিই তাই হয়, তাহলে আরো কতটা ভয়ঙ্কর রূপ নেবে যুদ্ধ? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ঘিরে জল্পনা জোরালো হচ্ছে। অন্যদিকে আমেরিকার দ্য ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি বা এনবিসির আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চূড়ান্ত নির্দেশ দেওয়ার কয়েকদিন আগেই তেহরানের তরফে ওয়াশিংটনকে জানানো হয়েছিল যে কোনো ইসলামিক রাষ্ট্রের পরমাণু কেন্দ্রে হামলা চালানো হলে তারাও আমেরিকান মাটিতে জঙ্গিদের স্লিপার সেলগুলিকে সক্রিয় করে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গত সপ্তাহে কানাডায় G7 সম্মেলন চলাকালীন ট্রাম্পের কাছে এই বার্তা পৌঁছেছিল, যে কারণে আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি সম্মেলন থেকে দেশে ফিরেছিলেন। পুরো ওয়েস্ট এশিয়ার কান্ট্রি আমেরিকার মিলিটারি গ্রিড মধ্যে প্রত্যেকটা দেশেই প্রায় ওদের সামরিক ঘাঁটি আছে, ইরান ছাড়া। তো ইরানের আশেপাশে কুয়েত দেখুন, কাতার দেখুন, সৌদি আরবিয়া, সংযুক্ত আরব এমিরেট, সিরিয়া, আপনি নেম এ কান্ট্রি, ইজিপ্ট, সমস্ত জায়গায় হ্যাঁ ওদের ঘাঁটি আছে। প্রায় 50,000 ট্রুপস ওখানে ডিপ্লয়েড। পুরো যে ওয়েস্ট এশিয়াটা আমেরিকান এবং ন্যাটো কান্ট্রির কিছু দেশের ওখানে সামরিক ঘাঁটি আছে। কারণটা কি? কারণ এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের বিশাল ইনভেস্টমেন্ট। এরিয়া অফ ইম্পর্টেন্স বা এরিয়া অফ ইন্টারেস্টকে যদি সিকিউর করতে হয়, তাহলে ওটাকে এরিয়া অফ ইনফ্লুয়েন্সে কনভার্ট করতে হবে। এখন এরিয়া অফ ইনফ্লুয়েন্স কি? সামরিক শক্তি। আমেরিকার মিডনাইট হ্যামারের পরেও পাল্টা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে, আছড়ে পড়ছে ব্যালিস্টিক মিসাইল, ঘন ঘন সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে, তখন ইসরায়েল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না দাস পরিবার। তিরুপতির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিএসসি 3য় বর্ষের ছাত্র রাহুল দাস। ইসরায়েলের তেল আভিভ থেকে কয়েক কিলোমিটার দূরে বার ইলান ইউনিভার্সিটি, সেখানে ইন্টার্নশিপ করছে রাহুল। 3 মাসের ইন্টার্নশিপ শেষ হবে 31শে জুলাই। কিন্তু তার আগেই যুদ্ধের দামামা ইসরায়েলে। আপাতত রাহুল আশ্রয় নিয়েছেন বাংকারে। সেই বাংকারের ভিতরের ছবিটা ঠিক কিরকম তাও দেখিয়েছেন তিনি। এইটা হচ্ছে বাথরুম, এই হচ্ছে রান্নাঘরের জায়গা, এইখানে রান্না করে। এটা হচ্ছে ফ্রিজ, এটা হচ্ছে একটা দরজা, এখানে হচ্ছে আরেকটা দরজা, দুটো দরজা ইভ্যাকুয়েশনের জন্য আছে। ভিতরে একটা পার্সোনাল রুম আছে। আর উপরে যদি দেখেন ওই জায়গাটা হচ্ছে এয়ার সার্কুলেশনের জন্য যত সম্ভব।
আর এখানে ধরুন কোনো একটা সময় মানে একটা পয়জনাস কিছু হয়েও গেল, সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি এভাকুয়েশন করতে পারি, এখানে ভিতরে জায়গাপত্র আছে দরজার ভিতরে। তো এই হচ্ছে সিচুয়েশন। এন্ট্রি পয়েন্ট একটু দেখাও, কোথা দিয়ে ঢুকবে? এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে আমরা ঢুকি। আর আরেকটাও আছে, এইটাও হচ্ছে আরেকটা এন্ট্রি পয়েন্ট, কিন্তু এই মুহূর্তে এটা বন্ধ করে রেখেছে, একটাই এন্ট্রি পয়েন্ট খোলা আছে এই। আর কি বলি, কতগুলো এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এদের পার্সোনাল রুম। এই দুটো জায়গা হচ্ছে, এখানে একটা পার্সোনাল রুম আছে এদের, আর আরেকটা ওখানে আরেকজনের পার্সোনাল রুম আছে। তাছাড়া আমরা এই জায়গাটা পুরোপুরি বসে থাকি, বিভিন্ন চেয়ার দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন। আর তাছাড়াও যদি লোকেরা মানে বেশি লোক ঢুকে যায়, সেই ক্ষেত্রে যে কেউ এই রুমগুলোর ভিতরে ঢুকে এই ফেসিলিটিস গুলো অ্যাভেল করতে পারে। এরকম একটা যদি দেখেন তাহলে 15 জন তো ঢুকে যেতেই পারে এখানে, 15-20 জন মোটমাট এখানে ভালো করে থাকতে পারবে, মাটিতে বসে হোক দাঁড়িয়ে হোক। যদি কোনো রকম পরমাণু হামলা হয় তাহলেও কি এই জায়গাটা সেফ? হ্যাঁ, এবার দেখুন, পরমাণু বোম যদি একদম ডাইরেক্ট আমাদের মানে কি বলি একদম উপরে পড়ে, সেই ক্ষেত্রে তো সেফ হবে না। কিন্তু হ্যাঁ, যদি একটু মানে বাইরের রিজনে পড়ে বা আউটস্কার্টসে পড়ে, এবার যেখান থেকে রেডিয়েশন ছড়ানোর অনেক প্রবাবিলিটি আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা বাংকারটা দিয়ে যদি আমরা কমান্ড গুলো মানি, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। কারণ কি, এদের যে দরজাটা আছে সেটা 2-3টে লেয়ারে ডিভাইড করা আছে, এদের জানলা 4টে লেয়ারে ডিভাইড করা আছে। তো সেই ক্ষেত্রে যদি একটা কোনো পরমাণু বোমা অ্যাটাকও হয়, পুরো বিল্ডিংটাও যদি ধসে যায়, এতটাই যদি কাছে হয় যে পুরো বিল্ডিংটাও ধসে গেল শক ওয়েভের জন্য, তাও এই বাংকার গুলো দাঁড়িয়ে থাকবে। আর যদি রেডিয়েশন লিক হয় বা কোনো পয়জনাস কিছু হয়ে যায়, যাতে পরবর্তীকালে মানুষ যাতে বাইরে আসে, তারা ধরুন নিঃশ্বাস নিতে পারছে না বা ভিতরেই থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রেও এখানে এমার্জেন্সি উইন্ডো আছে বা এয়ার পিউরিফায়ার্ড ভেন্টিলেশন আছে, যেখান থেকে আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পারি। এই যে এটা হচ্ছে প্রথম দরজা, আর এটা হচ্ছে দ্বিতীয় দরজা। তো দুটো লেয়ার একসাথে ফর্ম করা হয়। আর ওই দিক থেকে যদি আপনি দেখেন, এইটা হচ্ছে যে দরজাটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা আরো দরজা, এখান থেকে পুরো লেয়ার করা থাকে। আর এটা ভিতরে দিকে আছে, তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে মোটমাট কনস্ট্রাকশন এখানকার। আপনি পাচ্ছেন যে দেয়ালগুলো অনেকটা মোটা, এখান থেকে এতটা মোটমাট দেয়াল এসে তারপরে হচ্ছে মেইনটা শুরু হয়। এগুলোকে ওনারা কি বলে, ওদের ওখানে কি বলে? আমরা এগুলোকে শেল্টার বলে ডাকি আমরা। ওকে, এমন শেল্টার কি বিভিন্ন জায়গায় শহরে বানানো রয়েছে সব সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, সব জায়গায় বানানো রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ বলতে ভিডিও কল। ভোর রাতের দিকে নাকি মিসাইল অ্যাটাক করেছিল, তো সবাই তখন তোরা শেল্টারে চলে গেছিলি? আর তোর এমনি ঘরে খাবার দাবার রসদ কি জোগাড় করা আছে? বাড়ির লোকেদের এখন একটাই চিন্তা, কতদিনে ফিরতে পারবে ছেলে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির সবার। রিসার্চে ইন্টার্নশিপ করতে গেছিল 3 মাসের জন্য, তো ঠিক মানে 1 মাস পর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন মানে যে হারে যুদ্ধর ইয়েটা বেড়েছে, তো আর আসতে পারছে না, বা ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইরানেও আটকে বহু বাঙালি। নদিয়ার শান্তিপুর পুর এলাকা বেতাইয়ে 3 বাসিন্দা আটকে রয়েছেন ইরানে। আমার স্বামী ইসরায়েলে আছে, ওখানে তো বোমা পড়ছেই করছে, আমরা আটকে আছি। তাহলে বাজে বাজে কথা হয়, জিজ্ঞাসা করি কি হচ্ছে, বলে এখন ভালো আছি, আবার বলে খারাপ আছি, এরকম বলে। আমাদের খুব দুশ্চিন্তা হয়, মানে সবসময় চিন্তা। এখন যে এখন কাছে বাড়ি আসাই ভালো। দেবরাজ ভক্তের মতো ইসরায়েলে আটকে পড়েছেন বেতাইয়ের আরেক বাসিন্দা সদানন্দ হালদার। তিনিও নির্মাণ কর্মী, 3 মাস আগে ইসরায়েল গেছেন। সারাদিনে বারবার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন মা আদুরি হালদার। আমাদের মানে চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলে এমন অবস্থায় আছে, অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। বেতাইয়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাসের 2 ছেলে, সঞ্জীব বিশ্বাস ও সুজিত বিশ্বাস কাজ করেন ইসরায়েলে। গোষ্ঠচরণ বিশ্বাসের দাবি, ফোনে ছেলেরা জানিয়েছে যখন তখন মিসাইল এসে পড়ছে। 2 ছেলে ইসরায়েল আছে, যুদ্ধ হলে
বাংকারে যায়, এইভাবেই আসে। খুবই খারাপ লাগে শুনলে। আমার আছে যুদ্ধ থামুক। আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু লঞ্চ করেছে ভারত। ইসরায়েল থেকে 161 জন ভারতীয়কে ইতিমধ্যেই ফেরানো হয়েছে বলেই খবর সূত্রের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 22 জুন অর্থাৎ রবিবার বিকেল 4:30 ইরানের মাশাদ থেকে একটি বিশেষ বিমানে 311 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরান থেকে মোট 1428 জন ভারতীয় নাগরিককে সরানো হয়েছে। একে মধ্যপ্রাচ্যে মহাসংঘাত। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আবার মহা এন্ট্রি হয়েছে আমেরিকার, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। ইতিমধ্যে তেহরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এরপরেই তেলবাহী 2 সুপার ট্যাঙ্কার রবিবার রাতে আচমকা গতিপথ বদলে পারস্য এবং ওমান উপসাগরের সংযোগ রক্ষাকারী ওই প্রণালী ছেড়ে সরে গিয়েছে। ইরান থেকে সরাসরি তেল আমদানি না করলেও ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের 3 ভাগের 2 ভাগ আসে ইরানের সীমান্তবর্তী হরমুজ প্রণালী হয়ে। কাতারের মতো দেশ থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের অর্ধেকও আসে এই পথে। এই পথ বন্ধ হলে ভারতের তেলের যোগানে টান পড়বে, আর সেটা হলে ভারতের জ্বালানির দাম বাড়বে চড়চড়িয়ে। আর জ্বালানির দাম বাড়া মানেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তৈরি হলেও তার আজ সরাসরি এসে লাগবে ভারতের সাধারণ মানুষের গায়ে। পারস্য উপসাগরের সবচেয়ে সংকীর্ণ একটি অঞ্চলটি হচ্ছে হরমুজ প্রণালী, এবং সেখান দিয়ে মোটামুটি 20% জাহাজ যাতায়াত করে, যারা জাপান, চীন, কোরিয়া এবং ভারতে তেল পৌঁছে দেয় প্রতিদিন। ফলে আশঙ্কার কারণ হচ্ছে যে এখান থেকে যদি জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হয় তাহলে ঘুরে যাওয়ার কোনো রাস্তা নেই। কারণ এখানে যে তেল উৎপাদন হয় মূলত আমির শাহী, ওমান এবং অন্যান্য আরব দেশগুলোতে, সেখানকার তেল কালেক্ট করে জাহাজগুলো এই প্রণালী দিয়ে পাস করে। সেখান দিয়ে যেতে না পারলে অন্য কোনো রাস্তা নেই। ফলে জাহাজ চলাচল যদি বন্ধ হয়, তেলের সাপ্লাই এবং তার দাম অত্যন্ত রকম বেড়ে যাবে, এটা আশঙ্কা থাকছে। যেটা বেড়েছে 59-60 থেকে বিশেষ করে আজকে আমি খুব দেখলাম $78 আছে। এই 25 থেকে 30% বেড়েছে, কিন্তু মাত্র 10 থেকে 12 দিনের ভেতর। এটা কিন্তু এত তাড়াতাড়ি জাম্পিং হয় না, 1% 2% করে হয়। ইউএস যত ঢুকবে, সারা পৃথিবীর টেনশন যখন যত লড়াই সব অয়েল নিয়ে, যতই টেনশন বাড়বে অয়েল প্রাইস বাড়তে আরম্ভ করে, বাড়ার কোনো লিমিট নেই। এবং আমাদের কাছে যে খবর আছে 100 কি এবারে যে যদি ঠিকমতো যুদ্ধ লাগে, সবাই যদি জড়িয়ে যায়, আমার মনে হচ্ছে যে আমরা এটা দেখতে পাবো ক্রুড অয়েলের প্রাইস হাইস্ট রেকর্ড 150, 60, 70 অবধি চলে যেতে পারে। যুদ্ধের পরিস্থিতি নিয়ে আতঙ্কে অনেকে এখন থেকেই যানবাহনে বেশি করে তেল ভরতে শুরু করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট আশ্বাস দিচ্ছে যে পারবে না, কিন্তু কতদিন এই যুদ্ধটা যদি কন্টিনিউ চলে, দাম সেন্ট্রাল গভর্নমেন্টকে বাড়াতেই হবে। এক্ষেত্রে কোনো উপায় নেই। তো কাস্টমারের একটা প্রভাব আছে যে যতটা পারি আমি তুলে রেখে দিই, তাতে যদি 5-10 টাকা হঠাৎ করে বেড়ে যায় তার প্রভাবটা না পড়ে। যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। সোমবার দিনের শুরুতেই 225 পয়েন্ট পড়ে নিফটি 50 দাঁড়ায় 24,853 পয়েন্টে। অন্যদিকে সেন্সেক্স পড়ে যায় 756 পয়েন্ট, সেন্সেক্স দাঁড়ায় 81,567 পয়েন্টে। তারপর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। টাকা নিয়ে তো একটু গন্ডগোল হবে, কারণ দেখো এরকম একটা অনিশ্চয়তা থাকলে শেয়ার মার্কেটে যারা টাকা খাটায়, বিশেষ করে বিদেশিরা, তারা আশঙ্কা করে এই দেশের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, শেয়ার মার্কেটের সমস্যা হতে পারে, তখন এখান থেকে টাকা তুলে তারা অন্য জায়গায় বিনিয়োগ করে। তো সেটা করেছে, তার ফলে অল্প হলেও শেয়ার বাজারে ধস নেমেছে। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রাডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার মধ্যপ্রাচ্যের এই দেশে ভারত চামড়া, জামাকাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি রপ্তানি করে। অপরদিকে ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। পিনপয়েন্টেড স্ট্রাইকস এবং প্রিসিশন স্ট্রাইকস, ক্যালকুলেটেড স্ট্রাইকস, সেখানে তো আমেরিকা ওস্তাদ, এর মধ্যে কোনো সন্দেহই নেই। সেই জন্য এখনো তার ইম্প্যাক্টটা আসেনি। যদি এটা দীর্ঘমেয়াদী যুদ্ধটা হয়, এটা হতে পারে যে শেয়ার বাজার হয়তো অপেক্ষার মোডে চলে যাবে, পজ মোড, একটা বৃদ্ধি পাওয়ার থেকে পজ চলে যাবে। ইন্ডিয়ার মতো করে চলছে, ভারতের মতো করে চলছে, কিন্তু এখনো তার ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে না, যেটা আগের দিনে হলে পর সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট হতো।
বিশেষজ্ঞরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ আরো তীব্র হলে বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে তার ভয়ঙ্কর প্রভাব। এবিপি আনন্দ।